আমি তোমাদের আগে যে রাসায়নিক বন্ধনের ক্লাসটা নিয়েছিলাম সেই জায়গায় আরও কিছু কিছু সাধারণ কোশ্চিন আছে তোমাদের, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এখানে। তো এইখানে ফার্স্টে একটা আছে ইলেকট্রনের রোটেশন নিয়ে কথা। তো অনেকের কথা প্রশ্ন আসে যে ইলেকট্রন তো তোমার কোনো ডাইমেনশন নেই, জিরো ডাইমেনশনাল। তাহলে জিরো ডাইমেনশনাল হইলে তার রোটেশন কথাটার মানে কি? এর মানে হলো রোটেশন থাকলে তার ভ্রামক থাকতে হবে, কিন্তু এ যদি ঘোরে এর কোনো ভ্রামকই থাকবে না। কোনো যদি তীর চিহ্ন হয়, তীর চিহ্ন তার মাথায় এরকম আছে, এটার রোটেশন সম্ভব। এটা রোটেট হয়ে এইরকম হবে, বা এটা রোটেট হয়ে এইরকম হবে। তখন আমি বলবো এটা 90 ডিগ্রি রোটেট হয়ে এটা হয়েছে, আর 180 ডিগ্রি রোটেট হয়ে এটা হয়েছে। কিন্তু যার কোনো কি নেই, ইলেকট্রনের কোনো ডাইমেনশন নাই, অর্থাৎ এটাকে আমি যদি বিন্দু হিসেবেও কল্পনা করা যায় না। তোমাদের বইয়ে লেখা আছে বৃত্ত বা কি গোলক, ইলেকট্রন এভাবে গোলক দিয়ে দিছে, কিন্তু এটা আসলে সেটা বোঝাচ্ছে না। এটা জাস্ট ওখানে কণা হিসেবে আমরা জানি ইলেকট্রনের দুইটা ধর্ম আছে। কি কি? ইলেকট্রনের কণা ধর্ম আর একটা হলো তরঙ্গ ধর্ম। সো এইখানে যখন ঘুরতেছে তখন আসলে কি হিসাবে কাজ করতেছে সেটার উপর রিয়াক্ট করে আমি ইলেকট্রনকে তখন কণা ভাবতেছি। আচ্ছা, কণা ভাবলাম, কিন্তু তাহলেও এটা রোটেশনটা জিনিসটা কি? যে আমি যে বলি যে একটা অরবিটালে একটা কক্ষে এইভাবে রোটেশন ভিন্ন হতে হয়, বিপরীত হতে হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই রোটেশনটা আসলে নিউক্লিয়াসের চারিদিকের ঘোরার কথা বলতেছে। এটা যদি নিউক্লিয়াস হয়, এর চারপাশে কক্ষ আছে, এতে একটা ইলেকট্রন যদি এই দিকে ঘোরে, অন্য ইলেকট্রনকে তার বিপরীত দিকে ঘুরতে হবে। এখানে কথা হচ্ছে, আমরা সহজ ভাষায় বলি, ঘড়ির কাঁটার দিকে আর কাঁটার বিপরীত দিকে। এই কথাটা আমাদের যে ইংলিশ বইগুলো আছে আসল, সেগুলোর থেকে ট্রান্সলেট করতে করতে আসলে তখন থেকেই ভুলটা হয়ে আসতেছে। তখন আমরা বুঝে নিই যে এই ইলেকট্রনটা এই দিকে ঘুরে একবার, এই দিকে ঘুরে একবার, কিন্তু এই রোটেশনের মানে কখনোই ওইটা না। ওইটার রোটেশনের মানে হচ্ছে একটা এইদিকে ঘুরে, একটা এইদিকে ঘুরে। এখানে আর একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে যে কক্ষপথ বা ইলেকট্রন ঘোরার যে জিনিস, এটা তো ইলেকট্রন মেঘ হয়ে থাকে, অর্থাৎ এটা 3D, এটা 3D হিসেবে থাকে। তার মানে আমি এই তলের উপর এটা লিখতে পারি না। আমি যদি একটা ফুটবল কল্পনা করি, গোলকের উপর দিয়ে ইলেকট্রনটা কেমনে যাবে? একটা ইলেকট্রন যদি যাওয়ার পথ আমি খেয়াল করি, এইভাবে যাবে, তারপর এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে ঘুরবে। একটা বলকে কেন্দ্র করে টেনিস বলের যেমন ফিতাগুলো থাকে, ঠিক সেইভাবে হলো ইলেকট্রনগুলো ওইভাবে আসলে যাবে। একটাকে কেন্দ্র করে এক কক্ষকে ঘিরেই বারে বারে ঘুরবে না, সে এইদিকেও যাবে, এইদিকেও যাবে। অর্থাৎ একই ইলেকট্রন একদিক থেকে আমি যদি ওইটাকে প্রদর্শন করি, দেখি, তাহলে দেখব যে ইলেকট্রনটা একসময় ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছিল, কিছুক্ষণ পর দেখা যাবে ওটা ঘুরতে ঘুরতে এমন অবস্থায় আসছে, দেখা যাবে এইদিকে তারপর আবার ঘুরতেছে। তখন এই কথাটা একবার যখন এইদিক ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কি হচ্ছে, ওই বলকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে সে এক সময় যেটা ঘড়ির কাঁটার দিকে ছিল সেটার বিপরীত দিকে হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটার মিনিংটা কি? এই কথাটার মানে একটা সার্টেন মুহূর্তে আমি যদি ওইটার ছবি তুলি, ওটার পজ করে ছবি তুলি, তাহলে কি হবে? ওই মুহূর্তেই শুধু দুইটা ইলেকট্রন যদি ওই কক্ষপথে থাকে, একটা ইলেকট্রন যাবে এই দিকে, একটা ইলেকট্রন যাবে ওইটার বিপরীত দিকে। এই জিনিসটাই এইখানে বলা হয়েছে, আর রোটেশনটা এটাই বোঝানো হচ্ছে। আমরা কেন এটা আরেকটু জোর দিয়ে বলতে পারতেছি, আমরা আরেকটা জিনিস জানি যে একটা যৌগ সে ডায়াচুম্বক নাকি ফেরোচুম্বক, এটা কেমনে আমরা বলি? যখন ইলেকট্রন লাস্ট কক্ষপথে পুরাপুরি থাকে তখন সেটা ডায়াচুম্বক হয়। কেন ডায়াচুম্বক হয়? ইলেকট্রন যদি এই দিকে ঘোরে, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ওই হিসাবে এইভাবে ঘুরলে ভেতরের দিকে থাকবে, ভেতরের দিকে ম্যাগনেটিক ক্ষেত্র তৈরি হবে, আর তার বিপরীত দিকে ঘুরলে ক্রস এই দিকে আসবে। তো এই জিনিসটা, সরি, এটা ক্রস, এটা ডট।
ভেতরের দিকে, এটা বাহিরের দিকে। তাহলে তখন কি হয়, দুইটাকে নাটিফাই করে দেয় চুম্বক ক্ষেত্র, তখন ওইখানে অন্য কোনো চুম্বক নিয়ে গেলে সে বিকর্ষণ করে, তাই ডায়া চুম্বক হয়। এরকম জিনিসগুলো তোমরা পড়ে থাকবা। তো সেইখান থেকেও বোঝা যায় যে এই ইলেকট্রনের রোটেশন মানে কোন রোটেশনের কথা বলছে, এই রোটেশনের কথা বলছে। এইভাবে নিজের অক্ষের উপর যেমন পৃথিবী ঘুরতে ঘুরতে যাচ্ছে, আসলে ইলেকট্রন ওইভাবে ঘুরতে ঘুরতে যায় না। আচ্ছা, এটা নাম গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর, যে ইলেকট্রন তো 0 ডাইমেনশনাল, তাহলে তার রোটেশন এই কথাটার মানে কি? 1। 2 নাম্বার আছে সমযোজী যৌগের সাথে রঙিন হওয়ার সম্পর্ক, এটার মানেটা কি? এটার মানে এর আগের দিন বলছি সমযোজী হবার সাথে, সমযোজী হবার মানে সমযোজী বৈশিষ্ট্যটা থাকতে হবে, তার সমযোজী বৈশিষ্ট্যটা তার মধ্যে থাকলে সে রঙিন হবে। কেন? আমি মূল আলোচনায় এটা নিয়ে করছিলাম, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, ফার্স্টে ছিল সিলভার ফ্লোরাইড। আচ্ছা, এই 4টা নিয়ে কেন আলোচনা করতেছি? ক্যাটায়ন সেম, আমি জাস্ট কি নিয়ে আলোচনা করতেছি, হ্যালোজেন খালি চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যালোজেনগুলো দিলাম। এখন ফ্লোরিনের আকার ছোট, তাই এ হলো ওইভাবে কি করতে পারবে না, পোলারাইত হবে না, এইদিকে পোলারাইত হবে না ইলেকট্রন মেঘ, এটাতে আরেকটু বেশি পোলারিত হবে। এই হওয়ার জন্য পোলারিটিটা হবার জন্য তার কালার হচ্ছে। আচ্ছা, এখানে আয়োডিন, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, এটার বর্ণনাই, এটা হালকা হলুদ, এটা গাঢ় হলুদ, এটা মূল আলোচনায় বলছি। এটা গাঢ় হলুদ। আচ্ছা, এটা গাঢ় হলুদ কে তাহলে ভূমিকাটা রাখলো? আয়োডিন। এখন আসি আয়োডিন, ব্রোমাইড। আয়োডিনের কি হয়? আয়োডিন, ব্রোমিন, আয়োডিনের আকার বড়, সে কি করে, তার এই ইলেকট্রনটাকে সে তার সাথে এই ইলেকট্রনের লাস্টের কক্ষপথের ইলেকট্রনের কি থাকে না, বন্ড অনেক হালকা হয়, অত শক্তিশালী বন্ড হয় না, দুর্বল। এই জন্য সে আলোকে কি করে, শোষণ করে এর ট্রান্সফার অন্য কক্ষপথে, কাছের কক্ষপথে, তারপরের কক্ষপথে সে যেতে পারে। আমরা লাস্ট কক্ষপথ পর্যন্ত আঁকাই রাখছি, কিন্তু সে লাফাই যাইতে পারে। সে যখনই লাফাবে তার মানে সে ওই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সে শোষণ করে সে চলে যাবে। আর যেটা শোষণ করতে পারবে না সেটাই কি করবে, সেটাই সে রিফ্লেক্ট করবে। আর ওই কালারগুলো সবগুলো মিলে যে কালার, ওই যৌগটার কালারও তাই হবে। আয়োডিন যদি 2টা পরমাণু হিসেবে থাকে, তখন একসাথে থাকলে সেটা হয় বেগুনি কালারের, আয়োডিনের কালার বেগুনি। আর এইটাতে যখন থাকবে সেই ক্ষেত্রে হবে এইটা। এই জিনিসগুলো বুঝতে হবে। আমার এই গেঞ্জির কালারটা এইরকম নাও হইতে পারে, এটার মানে কি, সাদা কালার আসতেছে দেখে এটা শোষণ করতেছে যেই কালারটা, বাকিগুলো রিফ্লেক্ট হয়ে যা হচ্ছে আমাদের চোখে পড়তেছে সেটাই। এমন অনেক বড় বড় যৌগ আছে, অনেক কিছু আছে যার হয়তো বা অনেক বেশি তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ করতেছে, করে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু বেশি শোষণ করলে আর সেই ক্ষেত্রে যেটা রিফ্লেক্ট হয়ে আসতেছে সেইটা যদি ওই রেঞ্জের মধ্যে না হয়, 400 থেকে 700 ন্যানোমিটারের রেঞ্জের মধ্যে আমাদের যদি না হয়, কম হলেও আমরা দেখতে পারবো না, বেশি হলেও আমরা দেখতে পারবো না। তাই বলা যায় প্রত্যেকটা যৌগের মধ্যেই কি হয়, এই ট্রান্সলেশনটা হয়, এই ট্রান্সফার হয়ে এই দিকে যায়, আবার কিছুক্ষণ পর নেমে আসে, এরকম কি স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তরটা ঘটবে। ইলেকট্রনের স্থানান্তরের জন্যই কিন্তু সেই যৌগটা কি হয়, আমার কালারফুল হয় বা রঙিন হয়। আমরা দেখছিলাম যে কোন যৌগে অবস্থান্তর মৌল, অর্থাৎ ডি ব্লক মৌলের যাদের সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালের মানে আংশিকভাবে পূর্ণ, তাদের রঙিন হয়। কেন? ওরাও হলো ওই একইভাবে ওই ডি অরবিটাল আবার ভাগ হয়ে যায়, তার মধ্যে আবার স্থানান্তরিত হয়। এই হলো 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। আমাদের কেমিস্ট্রির অনেকগুলো ক্ষেত্রে আমরা কেমিস্ট্রিতে প্রকৃতির কাছে আমরা অসহায়, তো সেই জন্য এটা যদি ফিজিক্স হয়, ফিজিক্সের ক্ষেত্রে সব জায়গায় অ্যান্সার সবারই এক হয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কিন্তু কেমিস্ট্রিতে অনেক জায়গায় কি হয়, আমাদের সিদ্ধান্তে আসতে পারি না, প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতিতে আমরা যেভাবে দেখি সেগুলো সেই হিসাবেই আমাদের কি হয়,
আসতে হয়। তোমরা তড়িৎ রসায়নে একটা জিনিস দেখছো Ag2Cl2, এটার মানে কি? এটা আমি কেন এখানে টু টু কেটে হইতো আমরা ছোটবেলায় যে শিখছি AgCl হলো না, এটার অ্যান্সার হলো আমরা প্রকৃতিতে ওই যৌগটা দেখছি এইভাবে, Ag-র একটা যৌগ আছে, তার সাথে পারদের আর একটা, এর সাথে ক্লোরিন, এর সাথে ক্লোরিন। কখনোই আমরা এইভাবে দেখতে পাই না, এই জন্য এটার প্রতীক আমরা এটা লিখতে পারবো না। আমাকে অবশ্যই এটার প্রতীক এইটাই লিখতে হবে। এরকম অনেক কিছু আছে যেটা আমাদের মেনে নিতে হবে, সেটা আমরা প্রকৃতি থেকে জানছি এভাবে হয়। যেমন এরকম আরও অনেক সংকেত থাকবে, সেগুলো হয়তো বা এই প্রশ্নটার অ্যান্সার হলো এটাই। এখান থেকে তোমরা ওইটা জেনে নিবা যে আমরা প্রকৃতিতে পাই এইভাবে, প্রকৃতিতে দেখা গেছে এইভাবে পাওয়া যায়, তাই ওইটা এইভাবে পাওয়া যায়।